কিংস পার্টি কাণ্ডে হাফিজের সাফাই, মনোনয়নের আগে আওয়ামী লীগের সদস্যপদ নেন সাকিব। হলমার্কের ঋণ দুর্নীতি মামলায় তানভীর জেসমিন দম্পতি সহ 9 জনের যাবজ্জীবন। হাইকোর্টে গুলশানের বাড়ি হারালেন সালাম মুর্শিদি, 3 মাসের মধ্যে গণপূর্তের কাছে হস্তান্তরের নির্দেশ। পণ্যের মূল্য বেঁধে দেয় নাখোশ দোকান মালিক সমিতি, প্রজ্ঞাপন বাতিলের দাবি। এবছরেই সাগরে তেল গ্যাস অনুসন্ধান, আগ্রহী দেশগুলোর সাথে যোগাযোগ বাড়ানোর পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনু বাজারে। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কিংস পার্টি নিয়ে ফের আলোচনায় বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ। নির্বাচনের আগে বিএনপি ভাঙার চেষ্টা এবং নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের নিবন্ধন পাওয়ার প্রক্রিয়ায় সম্পৃক্ত ছিলেন না বলে দাবি করেছেন বিএনপি নেতা মেজর হাফিজ। বিএনপির ভাইস চেয়ারম্যানের অভিযোগ, নিজেদের ব্যর্থতা ঢাকতেই সাকিব আল হাসানকে জড়িয়ে তার বিরুদ্ধে কুৎসা রটানো হয়েছে। আরও জানাচ্ছেন মোহাম্মদ কবির। গত 7 জানুয়ারির জাতীয় নির্বাচনের পর রাজনীতির মাঠ অনেকটাই নিরুত্তাপ। রাজপথে বিরোধী দলগুলোর তৎপরতা নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে হঠাৎ আলোচনায় বিএনপির নেতা মেজর হাফিজ। একটি জাতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী নিজ দল বিএনপি ভেঙে তার অনুসারীদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমে যোগদানের তৎপরতায় যুক্ত ছিলেন মেজর হাফিজ। এমনকি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ইসি থেকে বিএনএমের নিবন্ধনও পেতে সহায়তা করেছেন তিনি। শুধু কি তাই, বিএনপি যখন নির্বাচন বর্জনের পথে, সেই সময়ে বিএনএমে যোগ দিয়ে মেজর হাফিজ নতুন দলটির চেয়ারম্যান এবং কো চেয়ারম্যান করতে চেয়েছিলেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে। বিএনএমে যোগদানের ফর্ম মেজর হাফিজের হাতে তুলে দিচ্ছেন সাকিব। প্রকাশিত এ সংবাদে এ নিয়ে একটি ছবিও ছাপা হয়েছে, যেখানে মেজর হাফিজকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। তবে মঙ্গলবার বনানীর নিজ বাসায় সংবাদ সম্মেলনে মেজর হাফিজ দাবি করেছেন, সাকিব ও বিএনএমের 2 নেতা তার কাছে এসেছিলেন নতুন একটি দল গঠনের জন্য, তবে তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এই দল সৃষ্টি করেছে কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। তারা আমাকে যোগ দেওয়ার অনুরোধ করেছে, আমার বাসায় এসেছে কয়েকবার। আমি সবসময় তাদের নিরস্ত করি। তারাও বলে আমি নাকি টাল বাহানা করেছি, যোগ দেই করে করেছি। এসব করার তোমার প্রয়োজন নেই। মেজর হাফিজের অভিযোগ, জনগণের দৃষ্টি ভিন্ন কাতে নিতেই সাকিবকে জড়িয়ে তার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। এসব নিয়ে এই ধরনের কল্পকাহিনী ফাদার কি আছে? আমি তো নিজেই বলেছি যে আমাকে অ্যাপ্রোচ করেছে, যাই নেই। 2 মাস আগে বলেছি নির্বাচন করব না, এলাকাবাসীর সাথে আলাপ করে অবসর গ্রহণ করব। এসব বলার পরেও এই 4 মাস পরে এই ধরনের কাহিনী সৃষ্টি করা অত্যন্ত অবমাননাকর। বিএনপিতে আছেন, বিএনপিতে থেকেই অবসরে যেতে চান বলেও জানান এই বিএনপি নেতা। জাতীয়তাবাদী দলকে সার্ভিস দিতে চাই। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। সাকিব আল হাসানকে নিয়ে বিব্রত নয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের টিকিট নেবার আগে সাকিব দলের প্রাথমিক সদস্যপদ নেন। এর আগে তিনি দলের কেউ ছিলেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিংস পার্টি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে সামনে রেখে অনেকেই দল গঠন করে, কোনটা কিংস পার্টি সেই বিষয়ে তার জানা নেই। মাহমুদ হাসানের প্রতিবেদন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে মূল প্রসঙ্গ হয়ে ওঠে মাগুরা 1 আসনের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিবের বিএনএমে যোগদানের খবর ও ভাইরাল ছবির বিষয়ে বেশি কিছু জানেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তবে জাতীয় নির্বাচনে টিকিট নেবার আগে সাকিব দলের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন বলে জানান তিনি। সাকিব আওয়ামী লীগের টিকিটে মাগুরা থেকে ইলেকশন করেছে, জয়লাভ করেছে। পার্টির কাছে নমিনেশন চাওয়া সময়ই সে দলের প্রাথমিক সদস্য। তার আগে তো সাকিব আমাদের দলের কেউ ছিল।
এবং সেভাবে আমরা মনোনয়ন দিয়েছি। এর আগের বিষয়টি আমাদের অজানা, আমি এই বিষয়ে কিছু জানি। কিংস পার্টির সরকারি দলের সৃষ্টি কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের অনেক ফুল ফোটে এবং তার নিবন্ধন দেয় স্বাধীন নির্বাচন কমিশন। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের এখানে অনেক ফুল ফোটে, সেটা কোনটা কিংস পার্টি কোনটা প্রজা পার্টি এ সম্পর্কে তো আমাদের কিছু জানা নেই। আমরা প্রত্যেককে রাজনৈতিক দল হিসেবে দেখি। ভারতের কাছে বিএনপির সহযোগিতা চাওয়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ছাড়া তাদের কেউ ক্ষমতায় বসাতে পারবে না। নির্বাচন ছাড়া তাদের অন্য কোনো বিদেশি শক্তি এসে সহযোগিতা করে ক্ষমতায় বসাবে, এটা তো হতে পারে না। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। দুর্নীতির মামলা দায়েরের এক যুগ পর কারাদণ্ড হল আলোচিত হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ এবং তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান জেসমিন ইসলাম সহ ১৭ জন আসামির। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ১-এর বিচারক মোহাম্মদ আবুল কাশেম ৯ জন যাবজ্জীবন, ৭ জনকে ১৭ বছর এবং ১ জনকে ৫ বছরের কারাদণ্ড দেন। আসামিদের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল, রায়ের পর্যবেক্ষণে এমনটাই বলা হয়েছে। বিস্তারিত রাসেল খানের রিপোর্টে। 10.৫ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ ওঠে হলমার্ক ডিজাইনওয়্যার নামে ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ আমলে নিয়ে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। বেরিয়ে আসে অর্থ কেলেঙ্কারির বিষয়টি। দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ায় ২০১২ সালে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এমডি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করে দুদক। গেল ফেব্রুয়ারি মাসে এ মামলার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও এক দফা পিছিয়ে আসামিদের উপস্থিতিতে রায় পরে শোনানো হয়। রায়ে হলমার্কের এমডি তানভীর মাহমুদ ও তার স্ত্রী চেয়ারম্যান জেসমিন সহ ১৭ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম এবং জিএম তুষার আহমেদ এখানে ছিলেন। তাদেরকে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ কোটি টাকা করে সাজা দেওয়া হয়েছে। অর্থ কেলেঙ্কারির এ ঘটনাকে বিস্ময়কর অভিহিত করে আদালত পর্যবেক্ষণে বলেন, এ অপরাধে সব আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া উচিত। পর্যবেক্ষণ দিয়েছে, সেটা বলেছে যে অর্থনৈতিক কেলেঙ্কারি, অর্থনৈতিক কর্মকাণ্ডের যদি এই ধরনের দুর্গতি হয় তাহলে দেশের অর্থাৎ রাষ্ট্রের শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডই ক্ষতিগ্রস্ত হয় না, সার্বভৌমত্ব হুমকির মুখে দাঁড়িয়ে যায়। সেই জন্যেই যদি মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা থাকতো তাহলে উনি মৃত্যুদণ্ডই হয়তো দিতেন। তবে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানায় আসামি পক্ষের আইনজীবী। অপরাধ সংগঠিত করিয়াছে মর্মে আদালত যে ফাইন্ডিংস দিয়েছে বা অবজারভেশন দিয়েছে এটা সঠিক হয় নাই। ৪০৯ ধারার প্রধান হইল ব্যাংকার, তাদেরকে যদি ১০ বছরের দেওয়া হয়, আমি মনে করি এই ৪০৯ অ্যাবেটারদেরকে যাবজ্জীবন দেওয়া কোনো অবস্থাতেই যুক্তিযুক্ত হয় নাই। আলোচিত হলমার্ক গ্রুপের বিরুদ্ধে মোট ৩৯টি মামলা রয়েছে। এর মধ্যে ৪৫০০ কোটি টাকা অর্থ কেলেঙ্কারির ঘটনায় ১১টি দুদকের মামলার মধ্যে একটি মামলার রায় ঘোষণা করল আদালত। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। গুলশানে বরাদ্দ পাওয়া বাড়ি ছাড়তে হচ্ছে বাফুফের সহসভাপতি ও সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে। গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে ৩ মাসের মধ্যে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রুল নিষ্পত্তি করে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এ রায় দেন। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। রাজধানীর গুলশানে আব্দুস সালাম মুর্শিদি সরকারের পরিত্যক্ত বাড়ি দখল করে বসবাস করছেন এমন অভিযোগ এনে ২০২২ সালে ৩০ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন রিট করেন। রিটের পর ২০২২ সালের ১ নভেম্বর আদালত রুল জারি করে আদেশ দেন। আদেশে বাড়ি সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র হলফনামা আকারে দাখিল করতে নির্দেশ দেয়া হয়। পাশাপাশি আদেশ ও কোর্টের কার্যক্রম ছাড়া এই মামলার বিষয়বস্তু নিয়ে কোনো প্রকার প্রচার প্রচারণা না করতে উভয় পক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি দুদক আদালতকে জানায় বাড়িটি নিয়ে অনুসন্ধান সাপেক্ষে মামলা করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন। পরে এ সংক্রান্ত রুলের ওপর ৩ মার্চ শুনানি শেষে আদালত রায়ের জন্য দিন ধার্য করেন।
রিটকারীর পক্ষে আইনজীবী অনিকার হক বলেন, গণপূর্ত পরিত্যক্ত সম্পত্তি সালাম মসজিদের কাছে হস্তান্তর করেছিল, যা সম্পূর্ণ অবৈধ। একটা সরকারি সম্পত্তি যেটি পরিত্যক্ত সম্পত্তি, সেটিকে একজন তার ক্ষমতার অপব্যবহার করে এতদিন যে দখল করেছিলেন সেটি প্রমাণিত হয়েছে এবং হাইকোর্ট অর্ডার দিয়েছেন তাকে সেই বাড়িটি হস্তান্তর করে দেওয়ার জন্য। এছাড়া সালাম মসজিদকে রায় পাওয়ার 3 মাসের মধ্যে বাড়িটি গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা অবশ্যই এই রায়ের বিরুদ্ধে আমি এবং অন্যান্য প্রয়োজনীয় সংস্থা যারা আছেন তারা আপিল করবে। এখানে রাজুকেরও একটা স্ট্রং কেস আছে। পুরো আমাদের সবার মনে রাখতে হবে গুলশানের পুরো এলাকাটাই রাজুক এই সব ওরা ওদের ডিউ ডিলিজেন্স করেই এই প্রপার্টিটা অবমুক্ত করেন এবং সেল পারমিশনের মাধ্যমেই আমাদের কাছে সেল করা হয়। আর বাড়ি বুঝে পাওয়ার 15 দিনের মধ্যে মন্ত্রণালয়ের সচিবকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার বরাবরে প্রতিবেদন দিতেও বলা হয়েছে। আমরা ইনভেস্টিগেশন করছি, কাজেই যখন ইনভেস্টিগেশন আমার চলমান, এই ক্ষেত্রে যদি কোনো সময় আমার প্রয়োজন হয় আব্দুল সালাম মুর্শিদি অথবা মিস্টার সাইদুল হক সুমন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য যদি আমাদের প্রয়োজন হয়, তারা যেন আমাদেরকে কোঅপারেট করে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। উৎপাদিত ও আমদানিকৃত 29টি নিত্যপণ্যের মূল্য নির্ধারণ করে দেয়াকে অন্তর্ঘাতমূলক সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছেন দোকান মালিক সমিতির নেতারা। কল্পনাপ্রসূত এই সিদ্ধান্ত থেকে সরে না এলে সরকার ও ব্যবসায়ী উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবেন বলেও মনে করছেন তারা। আরও জানাচ্ছেন মোহাম্মদ কবির। গত 16 মার্চ 29টি নিত্যপণ্য নির্ধারিত মূল্যে পাইকারি ও খুচরা বিক্রির প্রজ্ঞাপন জারি করে কৃষি বিপণন অধিদপ্তর, যদিও বাজারে এর প্রভাব পড়েনি এখনও। সরকারি সিদ্ধান্তের 3 দিন পর এর বিরোধিতা করে সংবাদ সম্মেলনে এলেন দোকান মালিকরা, দাবি জানালেন প্রজ্ঞাপন বাতিলের। কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক 29টি পণ্যের মূল্য নির্ধারণ অবিবেচনা, অসার, অর্থহীন ও কল্পনাপ্রসূত। তাই এখনই প্রজ্ঞাপনটি স্থগিত করতে হবে, অন্যথায় ব্যবসা বন্ধ করা ছাড়া আমাদের আর উপায় থাকবে না। পণ্যমূল্য নির্ধারণ অযৌক্তিক এবং সিদ্ধান্তে পরিবর্তন না আনলে সরকার ও ব্যবসায়ী উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কাও তাদের। কৃষি বিপণন অধিদপ্তরের এই ধরনের কল্পনাপ্রসূত সিদ্ধান্তের ফলে সরকার ও ব্যবসায়ী উভয় ক্ষতিগ্রস্ত হবে। উল্লেখ্য, কৃষি বিপণন অধিদপ্তর ও টিসিবির মূল্য তালিকা সামঞ্জস্যপূর্ণ নয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাজার ভয়াবহ পণ্যের সংকট সৃষ্টি হতে পারে। রমজানে ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি না করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে আগ্রহী দেশ এবং কোম্পানিগুলোর সাথে এখনই যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বলছেন 8-10টি কোম্পানি বিডিংয়ে অংশ নিলেও বাংলাদেশের জন্য সুবিধা হবে। এজন্য আন্তর্জাতিক তেল কোম্পানি বা আইওসির প্রতিনিধিদের নিয়ে ঢাকায় একটি সেমিনার বা রোড শো আয়োজনের পরামর্শ দিচ্ছেন তারা। তহিদুর রহমানের রিপোর্ট। কিছুটা দেরিতে হলেও অবশেষে বঙ্গোপসাগরের তেল গ্যাস অনুসন্ধানে জোর তৎপরতা শুরু হয়েছে। সাগরের 24টি ব্লকের জন্য বিদেশি কোম্পানিগুলোকে বিডিংয়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। সারা পৃথিবীতে যে বাংলাদেশের এম্বাসিগুলো আছে সেখানে ওয়েবসাইটে আমাদের এই বিডিং ডকুমেন্ট পাওয়া যাবে। ইতিবাচক সাড়া পেতে বিদেশি কোম্পানির জন্য আকর্ষণীয় করা হয়েছে এবারের প্রফিট শেয়ারিং কন্ট্রাক্ট বা মডেল পিএসসি। ইতিমধ্যে বেশ কটি আন্তর্জাতিক তেল কোম্পানি বা আইওসি বিডিংয়ে আগ্রহ দেখিয়েছে। প্রথমবারের মতো পিএসসিতে বঙ্গোপসাগরের নানা তথ্য প্রকাশ করা হয়েছে। বিষয়টি উভয় পক্ষের জন্যই ইতিবাচক বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তবে পুরো প্রক্রিয়া সুসম্পন্ন করতে বিদেশি কোম্পানিগুলোর সাথে দর কষাকষিতে কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানো গুরুত্বপূর্ণ মনে করছেন তারা। ব্যক্তিগত যোগাযোগ, তাদের সাথে কথা বলা, ইন্টারেস্টেড আছে কিনা সেটা দেখা। বড় বড় যেসব কোম্পানি অ্যাকচুয়ালি আমাদের দেশে যারা কাজ করেছে আগ্রহ দেখিয়েছে। আমাদের দেশে কনকো ফিলিপ আগ্রহ দেখিয়েছে, এক্সন মোবিল আগ্রহ দেখিয়েছে, ওএনজিসি বিদেশ যেটা ভারতীয় কোম্পানি তারা অলরেডি কাজ করে গেছে। এই কোম্পানিগুলো থেকে যদি আমরা প্রায় 8-10টা কোম্পানির কাছ থেকে উৎসাহ পাই, মানে বিডিংয়ে অংশগ্রহণ করে তারা, তাহলে আমি মনে করি যে একটা ভালো প্রতিযোগিতামূলক একটা কন্ট্রাক্ট আমরা পাবো। সব আনুষ্ঠানিকতা শেষে এবছরের মধ্যেই সাগরে তেল গ্যাস আহরণ শুরু হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। সেপ্টেম্বরে বিড পাওয়ার পর
এই বছরের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করে পিএসসি স্বাক্ষর করা উচিত, যাতে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে কোম্পানিগুলো আগামী শীতেই কাজ শুরু করতে পারে। আমরা কতটা আন্তরিক এটা তুলে ধরার জন্য এইসব কোম্পানির সিইও বা এশিয়া প্রধান এদেরকে বাংলাদেশে দাওয়াত করে তাদেরকে এই বিষয়গুলো তুলে ধরলে একটা ভালো কনফিডেন্স বিল্ড আপ হতে পারে। মডেল পিএসসিতে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সকে যুক্ত রাখায় সাগরে তেলগ্যাস অনুসন্ধান ও উত্তোলনে দেশে দক্ষ জনশক্তি গড়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে বলেও জানান বিশেষজ্ঞরা। বাপেক্সে যখন তারা অফশোর এক্সপ্লোরেশনে যাবে তখন বাপেক্স থেকে আমাদেরকে 3 জন ইঞ্জিনিয়ার বা 2 জন ইঞ্জিনিয়ার তাদেরকে নিতে হবে। এই যে ট্যাগ করে দেওয়া, অর্থাৎ তারা তাদের সাথে থাকলো, থেকে দেখলো যে কিভাবে কাজ হয়, সেইখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকবে। সোমালি জলদস্যুদের সঙ্গে এখনো যোগাযোগ হয়নি, সমঝোতার মাধ্যমে নাবিকদের উদ্ধারের চেষ্টা। ডেঙ্গু নিয়ে 2 সিটিকে স্বাস্থ্যমন্ত্রীর সতর্ক বার্তা, মশা নিধনে আমদানি হচ্ছে কার্যকর ওষুধ। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। 23 বাংলাদেশি নাবিকের মুক্তির বিষয়ে 1 সপ্তাহ সোমালিয়ার জলদস্যুদের সাথে যোগাযোগ করতে পারেনি জাহাজ কর্তৃপক্ষ। জিম্মি হওয়া জাহাজের মালিকপক্ষ KSRM এর মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, জিম্মিদের উদ্ধারে সামরিক অভিযানের যে খবর প্রকাশিত হচ্ছে তা ঠিক নয়। নাবিকদের জীবন বিপন্ন করে যে কোনো সামরিক অভিযানের বিপক্ষে বলেও জানান তারা। মিজানুল আরও বলেন, জলদস্যুদের সাথে আলাপ আলোচনা এবং সমঝোতার মাধ্যমে নাবিকদের উদ্ধারে তারা বেশি প্রাধান্য দিচ্ছেন। সরকারের সাথে সমন্বয় করে তারা সেই পথে এগোচ্ছেন বলেও জানান তিনি। অভিযানের ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। আমরা সবসময় সহিংস আচরণের বিপক্ষে। আমাদের নাবিকরা যাতে অক্ষত থাকে এবং তাদের জীবন শঙ্কার মধ্যে পড়ে এমন কোনো অভিযান পরিচালনা হোক, সেটা আমরা চাই না। ডেঙ্গু রোগীদের সময় মতো ও যথাযথ চিকিৎসা সেবা দিতে সারা দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। মঙ্গলবার সচিবালয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে ঢাকার 2 সিটি কর্পোরেশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। মশা নিধনে সিটি কর্পোরেশনকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান মন্ত্রী। এই সময় উত্তরের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সরাসরি প্রথমবারের মতো বিটিআই আমদানি করতে যাচ্ছে। প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট, এতে কোনো সন্দেহ নেই। 2 নম্বর হচ্ছে ট্রিটমেন্টের ব্যবস্থা। তা আমরা প্রিভেনশনে নিয়ে 2 মেয়র মহোদয়ের সঙ্গে কথা বলছি প্রিভেনশন করতে, এবং প্রিভেনশন কিন্তু শুধু সরকার কিংবা মেয়র মহোদয়ের একার পক্ষে সম্ভব না। প্রত্যেকের বাড়িতে নিজেদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে। আমার বাড়িতে আমি কিভাবে রাখবো, এই প্রিভেনশন না করতে পারলে আমরা রুগীর চাপও কমাতে পারবো না, আমাদের চিকিৎসারও আমরা অনেক বেশি রুগী চলে আসবে। যাই হোক, চিকিৎসার জন্য যা করার আমরা মোটামুটি আলোচনা করে আমাদের চিকিৎসা হসপিটালে প্রস্তুত, আমাদের আইভি ফ্লুইড পর্যাপ্ত আছে। ট্রান্সফর্মে যে বিটিআই নতুন করে আনতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ইট ইজ অনলি বিলংস টু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বাট হোয়াই ইট ইজ বিলংস টু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন? ইট শুড বি দ্য ওটিসি, ওভার দ্য কাউন্টারের মধ্যে যদি পাওয়া যেতে চায়, যে কেউ কিনে এটা কাজ করতে পারবে। এটা গ্রামগঞ্জের সবখানে যেরকম প্যারাসিটামল যেরকম করে অ্যাভেলেবেল, অবশ্যই আপনি দেখতে হবে এটা দিয়ে আর কোনো সাইড এফেক্ট হয় কি না হয়, এটি আমাদের মন্ত্রণালয় দেখবে। রোহিঙ্গাদের খরচ নির্বাহে জয়েন্ট রেসপন্স প্ল্যানে $800 মিলিয়ন আর্থিক সহায়তা চাওয়া হয়েছে। এরই মধ্যে কিছু কিছু দেশের কাছ থেকে ইতিবাচক সাড়াও মিলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আরি আবদুল্লাহ খাসেফ হাল হামদির সাথে বৈঠকের পর গণমাধ্যমকে তিনি এসব কথা বলেছেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, মিয়ানমারে পালিয়ে আসা সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি সদস্যদের পূর্বের মতোই ফেরত পাঠানো হবে। এদিকে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে উদ্ধারে সোমালি পুলিশ ও আন্তর্জাতিক নৌবাহিনীর প্রস্তুতির খবরের বিষয়ে মন্তব্য করেননি পররাষ্ট্রমন্ত্রী। নাবিকদেরকে সুস্থভাবে মুক্ত করা, একই সাথে জাহাজটিকে মুক্ত করা,
কোন পত্রিকা কি খবর দিল সব খবরের কিন্তু সবসময় সত্যতা নাই। তো আমরা নানা স্ট্র্যাটেজি নিয়ে আগাচ্ছি, তো সেগুলো আশা করি আমরা একটা সমাধানে পৌঁছাতে পারি। এখনও কয়েকটি দেশ খুব অল্প সংখ্যক প্লেজ করেছে সেখানে, কিন্তু অন্যান্য দেশগুলো বা সংস্থাগুলো তারা পরবর্তীতে জানাবে। আমরা আশা করছি যে আমাদের প্রয়োজনের নিরিখে যেটুকু প্রয়োজন আমরা আশা করছি, চেষ্টা করছি যাতে সে অনুযায়ী আমরা বরাদ্দ পাই। বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, টাঙ্গাইলে বিভিন্ন স্থানে তার চেয়ে কমে পণ্য বিক্রি করা হচ্ছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দুপুরে টাঙ্গাইলের পার্ক বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এই সময় প্রতিমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ হলো সাধারণ মানুষের কাছে যেন সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করা হয়। তিনি আরও বলেন, উৎপাদক থেকে শুরু করে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের জন্য অ্যাপস পদ্ধতি চালুর পরিকল্পনা করা হচ্ছে। এখানে কোনো মধ্যস্বত্বভোগী রাখা হবে না বলেও জানান তিনি। কেউ যদি অযৌক্তিকভাবে মজুতদারি করে, অযৌক্তিকভাবে তারা যদি দাম বাড়াইয়া দেয় সেইটা, কিন্তু নর্মাল যে কৃষির উৎপাদিত পণ্যগুলি যাতে স্বাভাবিক প্রাইসে থাকে এটা আমরা চেষ্টা করতেছি। দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কেজিতে 8 থেকে 10 টাকা কমেছে ছোলা ও ডালের দাম। হিলি স্থলবন্দরে আমদানি বেড়ে যাওয়ায় এবং বাজারে চাহিদা কমে আসায় পণ্য দুটির দাম কমেছে বলে মনে করছেন আমদানিকারকরা। দুদিন আগেও বন্দরের পাইকারি বাজারে প্রতি কেজি ভারতীয় ছোলা প্রায় 100 টাকায় বিক্রি হলো, বর্তমানে তা মিলছে 90 থেকে 92 টাকায়। অন্যদিকে খেসারি ডাল 114 টাকা থেকে কমে মিলছে 102 থেকে 103 টাকায়। দাম কিছুটা কমে আসায় স্বস্তি প্রকাশ করেছেন পাইকারি ক্রেতারা। এবার বিশেষ আয়োজন উত্তাল মার্চ। 19শে মার্চ মুক্তিযুদ্ধের ইতিহাসে এক স্মরণীয় দিন। ৭১-এর এই দিনে গাজীপুরে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে বীর বাঙালি। সেদিন পাকিস্তানি বাহিনীর গুলিতে শহীদ হন 4 জন। দিনটি জাতীয়ভাবে পালনের দাবি স্থানীয়দের। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর মুক্তিকামী বাঙালি স্বপ্ন দেখে স্বাধীন এক লাল সবুজ পতাকার। জোরদার হতে থাকে আন্দোলন। এমন পরিস্থিতিতে জয়তবপুরের ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয় ঢাকা ব্রিগেড সদর দপ্তর। বাঙালি সৈন্যরা বুঝতে পেরে অস্ত্র জমা না দিয়ে কালক্ষেপণ শুরু করে। ১৯ মার্চ পাকিস্তানি ব্রিগেডিয়ার জাহানজেব গাজীপুর যান অস্ত্র জমা নিতে, তবে ব্যর্থ হয়ে ঢাকায় ফেরার পথে গাজীপুর রেলগেট ও চান্দনা চৌরাস্তায় ছাত্র জনতার বাধার মুখে পড়েন তিনি। রেললাইনের স্লিপার রেলের বগি দিয়ে রাস্তা অবরোধ করা হয়। শুরু হয় বাঙালির প্রথম সশস্ত্র প্রতিরোধ। মা আমি যাই বাঙালি যাইছি, আমাকে বাঙালি মারতো, বাঙালি মাইরা ছে যাইবগা, আমরা হেগো মারমু, এর লিগা যাইতেছে গা। সাধারণ মানুষ এবং জনগণ, ছাত্র, যুবক, তরুণ, কৃষক ঐক্যবদ্ধভাবে সেদিন তার প্রতিরোধ গড়ে তোলে। পাকিস্তানি সেনাদের গুলিতে সেদিন শহীদ হন নিয়ামত, হুরমত, কানুমিয়া ও মনু খলিফা। ওই দিন গাজীপুরবাসী সমগ্র জাতিকে দেখিয়েছিল মুক্তির পথ। জয়দেবপুরের পথ ধরো বাংলাদেশ, স্বাধীন করো স্লোগানে উত্তাল হয়ে উঠেছিল সারা দেশ। দিনটিকে জাতীয় দিন হিসেবে ঘোষণার দাবি মুক্তিযোদ্ধাদের। 19শে মার্চকে আমরা জাতীয় দিবস হিসাবে ঘোষণা করার জন্য সরকারের কাছে এবং বিশেষ করে মুক্তিযোদ্ধা সরকার বঙ্গবন্ধুর কন্যার কাছে আমরা আবেদন করছি। দিনটিকে জাতীয়ভাবে পালনে জনমত গড়ার কথা বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। যারা উদ্যোগী তারা যদি আরও একটু উদ্যোগী ভূমিকা নেন, আমার পূর্ণ সহযোগিতা থাকবে। বিভিন্ন লেখালেখির মাধ্যমে, আবেদনের মাধ্যমে, বিভিন্ন সভা সমিতির মাধ্যমে এই দিবসটাকে যথাযথভাবে স্বীকৃতির জন্য সরকার ভবিষ্যতে এটা গুরুত্ব সহকারে বিবেচনা করবে। খুরশিদ আলম মুকুল, ২১শে টেলিভিশন।
সন্ধ্যার সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকবে। কুমিল্লায় বিজয় এক্সপ্রেসে 4 বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে আরও 3 দিন। গাজার আল শিফা হাসপাতালে ফের অভিযান চালাচ্ছে ইসরায়েল, দুর্ভিক্ষ আসন্ন বলছে জাতিসংঘ। আপনারা দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। কুমিল্লার নাঙ্গলকোটে লাইনচ্যুত ট্রেনের 4টি বগি উদ্ধার করা হয়েছে। 2 লাইনে চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে আরও 3 দিন। চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, এখনও 5টি বগি উদ্ধার বাকি আছে। উদ্ধার এবং মেরামত কাজ করতে আরও 2 দিন সময় লাগবে। এদিকে উদ্ধার ও মেরামত কাজের সময় ডাউন লাইনেও ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়। এতে ট্রেন চলাচলের নিয়মিত শিডিউল কিছুটা বিঘ্নিত হচ্ছে বলেও জানান তিনি। গেল 17 মার্চ নাঙ্গলকোটের তেজের বাজার এলাকায় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়। দেশের ইস্পাত শিল্প চরম সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতারা। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা 70 বছরের পুরনো এই শিল্প রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা ব্যাংক ঋণ শোধের সময়সীমা 12 বছর করারও দাবি জানান। উদ্যোক্তারা বলেন, ডলার সংকট ও মূল্যবৃদ্ধির কারণে কাঁচামাল আমদানি ব্যাহত হয়, সাপ্লাই চেইনে ব্যাঘাত ঘটছে, পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস সমস্যায় সংকট বেড়েছে এই শিল্পে। বক্তারা ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো না হলে খেলাপি হওয়ার আশঙ্কার কথাও জানান। ব্যবসা বাণিজ্যের সংবাদ। কনফিডেন্স গ্রুপ, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। ঢাকার ওয়েস্টিন হোটেলে অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সমঝোতা স্মারক সই হয়। এতে কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান ইমরান করিম, পরিচালক সালমান করিম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরি এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর উপস্থিত ছিলেন। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে কোম্পানিগুলো নিজেদের পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়। 21 মার্চ কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের আওয়ে ম্যাচ। হোম ম্যাচটি 26 মার্চ ঢাকায়। এই দুটি ম্যাচে বাংলাদেশ কঠিন পরীক্ষার জন্য নিজেদের তৈরি করছে। 2006 সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচ হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। 1-1 গোলে ড্র হওয়া সেই ম্যাচের পর ফিলিস্তিনের বিপক্ষে আরও 5 বার খেলেছে বাংলাদেশ, হেরেছে প্রতিবারই। এবার বিশ্বকাপ বাছাই পর্বে ফিলিস্তিনের যে দলের সঙ্গে খেলবেন জামাল ভুঁইয়া, তপুর বর্মনরা, সেটি হয়তো শক্তিতে ছাড়িয়ে যাবে অতীতে ফিলিস্তিনের বাকি সব দলকেই। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের হোম হিসেবে বেছে নিয়েছে কুয়েতকে। এই মাঠে গত নভেম্বরে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র 1-0 গোলে হেরেছিল তারা। বাংলাদেশ মেলবোর্নে সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছিল 7-0 গোলে। নারী ক্রীড়া সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগে আর্জেন্টিনায় 4 ফুটবলারকে আটক করা হয়েছে। তবে আটকের পর এই অভিযোগ অস্বীকার করেছে তারা। আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশন ফুটবল ক্লাব ভ্যালেজ সার্সফিল্ডের হয়ে খেলেন এই 4 ফুটবলার। সোমবার প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের 4 জনকে আটক করা হয়। অভিযুক্তরা হলেন উরুগুয়ের গোলরক্ষক সেবাস্টিয়ান সোসা, প্যারাগুয়ের মিডফিল্ডার জোসেফ ফ্লোরেন্টিন, আর্জেন্টিনার ডিফেন্ডার ব্রায়ান কুফরে ও স্ট্রাইকার আবিয়েল ওসোরিও। অভিযুক্ত হওয়ার পর এই 4 ফুটবলার সাময়িক সাসপেন্ড করেছে আর্জেন্টিনা ক্লাবটি। শেষ করব সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কিংস পার্টি কাণ্ডে হাফিজের সাফাই, মনোনয়নের আগে আওয়ামী লীগের সদস্য পদ নেন সাকিব। হলমার্কের ঋণ দুর্নীতি মামলায় তানভীর জেসমিন দম্পতি সহ 9 জনের যাবজ্জীবন। হাইকোর্টে গুলশানের বাড়ি হারালেন সালাম মুর্শেদি, 3 মাসের মধ্যে গণপূর্তর কাছে হস্তান্তরের নির্দেশ। পণ্যের মূল্য বেঁধে দেয় নাখোশ, দোকান মালিক সমিতি, প্রজ্ঞাপন বাতিলের দাবি।
এবছরেই সাগরের তেল গ্যাস অনুসন্ধান, আগ্রহী দেশগুলোর সাথে যোগাযোগ বাড়ানোর পরামর্শ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল সবাই।